আসসালামু আলাইকুম। দেখেন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা এটা আসলে আমি অনেক সময় চিন্তা করি কি একটা গোল্ড ডিগার প্রেমিকার সাথে একজন হচ্ছে যে বয়স্ক ধর্মাঢ্য একজন ব্যক্তির প্রেমের মতো। আমি এক্ষেত্রে ভারতকে শুধু গোল্ড ডিগার প্রেমিকা বলবো কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যতগুলো সম্পর্ক রয়েছে ভারত সবসময় আসলে কি করে তাদের হচ্ছে লাভের ভারটাকে বেশি করে নিয়েছে এবং বাংলাদেশকে আসলে যত কম দিয়ে তাদের বেশি আদায় করা যায় তাদের এটাই লক্ষ্য ছিল, যেটা আসলে গোল্ড ডিগার প্রেমিকাদের বৈশিষ্ট্য থাকে যে তারা একটা ধরেন যে অনেক বয়সে বড় একটা সুগার ডেডি টাইপের একটা প্রেমিককে আসলে নিজের কাছে আনবে। সুগার ডেডি প্রেমিকের চাহিদা খুব একটা বেশি থাকে না, এটা আপনারা বুঝেনি। তো এই সুগার ডেডির থেকে টাকা আদায় করাই থাকে হচ্ছে গোল্ড ডিগারের বৈশিষ্ট্য। তো ভারত ছিল আমাদের জন্য এরকম একটা, ভারতকে আমরা আসলে বন্ধু প্রতিম ভাবতাম, কিন্তু ভারত আমাদেরকে বা আমাদের বাংলাদেশের মানুষকে বন্ধু প্রতিম ভাবতো না। তারা বন্ধু প্রতিম ভাবতো শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে। যার কারণে 5 আগস্ট পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল তখন কিন্তু ভারতের আমাদের নিয়ে তার যে গুজব ছড়ানো, তার যে রোষানলগুলো এগুলো ক্রমক্রমে স্পষ্ট হয়ে গেল এবং যার ফলপ্রসূ বাংলাদেশের মানুষের কিন্তু ভারতের যে একটা ঘৃণা বা হেট করার সম্ভাবনাটা বেড়ে গেল। এখন বাংলাদেশ কিন্তু ভারতের কাছে অনেক কিছুতে ডিপেন্ডেন্ট ছিল। এই ডিপেন্ডেন্সির একটা অন্যতম বড় ছিল যে আমাদের যে আসলে স্বাস্থ্য খাতে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা আসলে খুব একটা ভালো না হওয়ার কারণে প্রতি বছর আসলে লক্ষ লক্ষ মানুষ আসলে ভারতে যেত চিকিৎসা সেবা নিতে। এবং আমাদের যে বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পারি প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা ভারতে চলে যেত চিকিৎসা সেবার জন্য। মানে বাংলাদেশের মানুষরা ভারতে প্রায় 50,000 কোটি টাকা নিয়ে যেত চিকিৎসা সেবার কারণে। এটা আমাদের দেশের চিকিৎসা সেবার ব্যর্থতা আসলে ফার্স্ট অফ অল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা দিন দিন অবনতির পর্যায়ে চলে গেল, তখন কিন্তু হচ্ছে ভারত কি করলো বাংলাদেশের জন্য ভিসা ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে। এখানে তো ধরেন আপনার নরমালি যে ট্যুর ভিসাগুলো পাওয়া যেত আগে, এটা তো পাওয়া যাচ্ছে না। এবং আমাদের যে হচ্ছে আপনার যে স্বাস্থ্য ক্ষেত্রে যেটাকে আমরা বলি আসলে হেলথ ট্যুর, তো এই হেলথ ট্যুর বা মেডিকেল ট্যুর যে বিষয়টা এটাও আসলে এখন এখন আগেরকার মতো পাওয়া যাচ্ছে না। এটাও অনেক কমপ্লেক্স হয়ে গিয়েছে। যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে বাংলাদেশের মানুষরা। তো একটা দেশের মানুষ যখন ভোগান্তিতে পড়ে তখন সেই দেশের সরকারের সবচেয়ে যেটা ভালো কাজ হচ্ছে সেই দেশের মানে ওই মানুষদের ভোগান্তিটা দূর করার জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে আসা। এখন যেহেতু আমাদের দেশের আসলে চিকিৎসা সেবাটা ততটা উন্নত নয় অন্যান্য দেশের তুলনায়, তাই আমাদের আসলে যেহেতু ভারত যেতে পারছে না আমাদের তাহলে বিকল্প কোনো একটা ব্যবস্থার দরকার। তো এই বিকল্প ব্যবস্থা নিয়ে একটা চমৎকার মাস্টার স্ট্রোক খেলেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আমাদের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন কিন্তু সম্প্রতি হচ্ছে যে চীনে একটা ভ্রমণ করেছেন। তো এই চীনে ভ্রমণ করার পরে তিনি ওই দেশের যে পররাষ্ট্র যে মন্ত্রী ওয়াং ইর সাথে একটা বৈঠক করেছে এবং এই বৈঠকে আমাদের জন্য খুবই কিছু চমকপ্রদ সিদ্ধান্ত চলে এসেছে। যার মধ্যে প্রথম একটা হচ্ছে যে বাংলাদেশের যে সাথে চীনের যে কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্তি হয়েছে, এটা উপলক্ষে বাংলাদেশ সরকার চীনকে বাংলাদেশে একটা চিয়ন মৈত্রী হাসপাতাল নির্মাণের কথা বলেছে। এবং চীন এই ব্যাপারে কিন্তু তারা আসলে পজিটিভ আছে এবং তারা চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে তারা একটা 1000 শয্যা বিশিষ্ট একটা বিশেষায়িত হাসপাতাল গঠন করবে এবং যার আসলে চিকিৎসা সেবার জন্য নিয়োজিত থাকবে চীনা বিশেষজ্ঞরা এবং এখানে বাংলাদেশের হয়তো কোলাবোরেট করবে। তো এইটা কিন্তু যে 1000 মানে শয্যা বিশিষ্ট যদি একটা হাসপাতাল আমাদের দেশে হয় এবং এটা যদি আসলে চীনা প্রযুক্তি বা হচ্ছে চীনের ডাক্তাররা নিয়ন্ত্রণ করে সাথে যদি আমাদের দেশের বিশেষজ্ঞরা সহায়তা করে তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং যে লক্ষ লক্ষ যে মানুষ যে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেত এখন ইন্ডিয়া যেতে না পারার কারণে তারা মালয়েশিয়া বা ব্যাংককের দিকে যাচ্ছে, এই জিনিসটা আসলে কমে যাবে। যার কারণে যেটা হবে যে এই যে প্রতি বছর যে 50,000 কোটি টাকার মতো টাকা আমাদের দেশে পাচার হচ্ছে এই পাচারটা বন্ধ হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আপনার চীন মধ্যে যে হাসপাতালটা গঠন করার কথা হচ্ছে এটা তো আসলে একদিনে হবে না। এটা তো হওয়ার জন্য ধরেন 4-5 বছরের মতো একটা সময় লাগবে। তো এই সময়ের মধ্যে বাংলাদেশ চীনকে আসলে আহ্বান করেছে তাদের যে কুনমিং শহর, তাদের কুনমিং শহরে আসলে আমাদের একটা যাতে আমাদের জন্য বাংলাদেশীদের জন্য যদি তারা কিছু হসপিটালে যে চিকিৎসার ব্যবস্থাটা করে দেয়, ভিসার যে জটিলতা সেটা যদি কমায় দেয় তাহলে বেটার। এবং চীনের পররাষ্ট্র উপদেষ্টা মানে পররাষ্ট্র মন্ত্রী তিনি কিন্তু এই ব্যাপারে ইতিবাচক বলেছেন। তিনি আসলে কুনমিং এর দিকে আমাদের ৩ থেকে ৪টা বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য তারা চিকিৎসা সেবা দিবে বলে উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে। তো এটা হয়ে গেলে চমৎকার হয়ে যাবে। এখন হচ্ছে যে কুনমিং কিন্তু বাংলাদেশের খুব একটা দূরে নয়। মানে বাংলাদেশের পরে যে আসলে যে আপনার যে মায়ানমারের বর্ডার আছে, মায়ানমারের পরেই কিন্তু কুনমিং। তো কুনমিং এর হচ্ছে প্লেন ফেয়ারও এভারেজ $300 থেকে $400 মতো। যদিও সেটা ইন্ডিয়া থেকে বেশি, যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো কি হতো যে কলকাতা, ভেলোর বা চেন্নাই দিকে যেত চিকিৎসা সেবার জন্য। এটা কিন্তু 150 থেকে আপনার হচ্ছে যে $250 মধ্যে প্লেন ফেয়ার ছিল। তো কুনমিং এর দিকে $300 মতো। এবং হচ্ছে কুনমিং এ আমাদের আরো কিছু জটিলতা হতে পারে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে ভাষাগত, সংস্কৃতিগত বা খাবারের কালচারটা সেম হলেও কুনমিং এর ক্ষেত্রে যেহেতু এটা না একটু জটিলতা হবে। কিন্তু যখন আমাদের আসলে
একটা দেশ আমাদের জন্য, আমাদের যখন অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা যখন আমাদের জন্য গেট বন্ধ করে দিচ্ছে, তখন আরেকটা দেশ যখন আমাদেরকে এরকম করে তাদের হচ্ছে যে দুয়ার খুলে দেয়, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো দিক। এবং এটাকে আসলে অবশ্যই চীন সরকারের এই উদ্যোগটাকে আসলে আমি স্বাগত জানাই, এবং বাংলাদেশ সরকারের যে এই যে পররাষ্ট্র যে কৌশল বা নীতিটা, এটাকে আসলে সাধুবাদ প্রাপ্ত। ডক্টর ইউনূসের এই কৌশলটা আসলে অবশ্যই সাধুবাদ প্রাপ্ত। এর সাথে, সাথে আসলে আমাদের জন্য আরো কিছু চমকপ্রদ ঘটনা ঘটে গিয়েছে। যে আমরা যে চীনের সাথে যে আমাদের যে বৈদেশিক যে বিভিন্ন আমাদের ঋণগুলো রয়েছে, এগুলো নরমালি হচ্ছে ২০ বছর মেয়াদি। তো এইটা আসলে ২০ থেকে ৩০ বছর মেয়াদি করার জন্য আসলে সরকার চিন্তা ভাবনা করেছে, এবং চীন সরকার এই ব্যাপারে কিছুটা পজিটিভ। এবং এই লোনগুলোর ক্ষেত্রে আমাদের যে সুদের হার ২ থেকে ৩% ছিল, এটাও চীন সরকার কমিয়ে ১% র দিকে নিয়ে আসার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। মানে আমাদের তরফ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। আশা করি তারা এই জিনিসটা মেনে নিবে, বা তারা এইটাতেও পজিটিভ। এবং চীন থেকে আমাদের আসলে একটা সরকার আরো কিছু লোন পাবে। এই লোন থেকে ১০টা উড়োজাহাজের মতো আসলে কেনা সম্ভব হবে আমাদের জন্য। এবং আমরা জানি যে আসলে চীন আসলে যমুনা নদীর তীরে তারা একটা বিদ্যুৎ প্রকল্প, তারা পানি বিদ্যুৎ প্রকল্প তৈরি করার চেষ্টা করছে। এখন এটা যদি পানি বিদ্যুৎ প্রকল্প হয়, এটা তাহলে ইটস ফাইন। এটাতে আসলে আমাদের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু তারা যদি ওখানে কোনো বাঁধ, যেমন ফারাক্কা বাঁধ বা তিস্তা বাঁধের মতো কোনো কিছু নির্মাণ করে, এটার জন্য আমাদের জন্য কিন্তু আসলে দেশের জন্য ভালো হবে না। এজন্য আমাদের সরকার থেকে যে তারা কি করতে চাচ্ছে সেখানে যমুনা নদীর তীরে, যে তারা সরকার একটা তাদেরকে ডাটা শেয়ার করতে চেয়েছে। তারা ওখানে কি করছে, এই যে তথ্যগুলো আমাদেরকে দেয়। এবং এই ব্যাপারে চীন পজিটিভ যে তারা আমাদের সাথে তথ্য শেয়ার করবে। তাহলে আমরা আগে থেকে জানতে পারবো যে তারা ওখানে কি করছে। তো চীনের যে এই এগিয়ে আসা বন্ধুত্ব পরায়ণ হিসাবে, এটা আসলে অনেক একটা সাধুবাদ প্রাপ্ত। আসলে ভারতের একটা উচিত ছিল যে ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা বাংলাদেশের সাথে তাদের সখ্যতাটা বাড়ানো, বা এই সরকারের সাথে তাদের সখ্যতাটা বাড়ানো। বাট তারা সেটা না করে তারা আসলে তাদের ওই অতীত প্রেম, শেখ হাসিনা সরকারের প্রতি তাদের প্রেমটাকে অব্যাহত রেখেছে, এবং এর জন্য সাফারার হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষরা। এবং তার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে ২ দেশের মানুষের মধ্যে। দেখেন, ভারত আমাদের শত্রু দেশ না। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, এবং ভারতের একটা অংশ। কলকাতার সাথে কিন্তু আমাদের ভাষাগত, সংস্কৃতিগত, খাদ্যগত সব দিক থেকে মিল। কিন্তু ভারতীয় সরকার মানে মোদী সরকারের আসলে এই যে গাফিলতি, তাদের গোল্ড ডিগার যে একটা প্রেমিকার তাদের যে ভূমিকা তারা আমাদের প্রতি নিয়েছে, যার কারণে কিন্তু আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। এবং চীনের যে সরকার থেকে তারা কিন্তু আমাদের আরো কিছু সাহায্য সহযোগিতার প্রস্তাব তাদের কাছ থেকে আমরা দিয়েছি, এবং আশা করি আমরা সেগুলো পাবো। যে ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য চীন হয়তো বাংলাদেশকে সমর্থন করবে। এছাড়া সামনের মাসে চীনে একটা তাদের দেশে একটা সম্মেলন রয়েছে, এবং তারা সেখানে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ওখানে অতিথি হিসেবে নিয়ে যাবে বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সেটা বাস্তব হয়, তাহলে সেটা আমাদের জন্য আসলে চমৎকার হবে। তো আসলে এই গ্লোবালাইজেশনের যুগে আসলে কেউ যদি দরজা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আরো অনেকেই আমাদের দরজা খুলে দিতে পারে। এক্ষেত্রে চীন একটা উৎকৃষ্ট উদাহরণ, এবং ভারতের জন্য আসলে এটা আরো একটা পররাষ্ট্রনীতিক ভাবে বড় একটা হার, এবং বাংলাদেশে এটা একটা সফলতা অর্জন। তবে আমাদের চীনের সাথে কোনো আসলে লেনদেন করতে গেলে বা কোনো চুক্তি করতে গেলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে চীনও কিন্তু আসলে বিনামূল্যে সবকিছু দিবে না। তাই আমাদের এখন যে সরকার রয়েছে এবং ভবিষ্যতে সরকার আসবে, তাদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে। চীনের সাথে যখন আমরা কোনো আসলে পররাষ্ট্র নীতি বা কোনো আসলে ঋণ বা কোনো তাদের কাছে সাহায্য নিতে যাব, তখন আসলে মাথায় রাখতে হবে যাতে আসলে আমাদের দেশের স্বার্থটা সেখানে রক্ষা হয়। সেখানে আদানির মতো বা গোল্ড ডিগার প্রেমিকার মতো আমরা যাতে ভারতের মতো চীনকে সবকিছু দিয়ে না দেই, তাহলে কিন্তু আমাদের দেশ ভারতের পরবর্তীতে আবার একটা চীনের আগ্রাসনের মোকাবেলায় পড়তে পারে, মুখোমুখি হতে পারে। তো আশা করি আমাদের দেশ অন্যান্য দেশের আগ্রাসন থেকে মুক্ত হবে, এবং আমরা আসলে নিজেদের মতো করে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার কথার সাথে দ্বিমত হয়ে থাকলে বা আমার কোথায় ইমপ্রুভ করতে হবে, এরকম আপনাদের কোনো মনে হয়ে থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।